আজকের সামারস্ল্যামটা তো ডেফিনেটলি নিঃসন্দেহে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সামারস্ল্যাম অফ অল টাইম হয়ে গেছে। আর সত্যি কথা বলতে একদম ঠিক, এই যে আমরা প্রথমবারের জন্য দুটো নাইটের আমরা সামারস্ল্যাম দেখতে পেলাম, একদম জাস্টিফাই বলতে হবে। ডাব্লিউডব্লিউই বড়সড় ধামাকাতা করেছে, আর ব্রক লেসনারের রিটার্নটা তো একটা আলাদা লেভেলেরই ছিল। এরকম শো দেখার জন্য আমরা কত বছর ধরে ওয়েট করে আছি। ট্রিপল এইচ প্রত্যেকবার আমাদের আশা দেখায়, তারপরে আমাদের মাথায় টুপি পরিয়ে দিয়ে চলে যায়। কিন্তু ভাবছিলাম যে এইবারেও হয়তো কিছুটা সেরকমই হতে পারে। আমি তো সমস্ত আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু না, এইবারে আর টুপি পরায়নি, কারণ এবারে প্রথমবার দুটো নাইটের হচ্ছে, তো এইবারে বড় কিছু করতেই হতো। যদি এইবারে আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করতো তাহলে কিন্তু পরের বার থেকে আর আমরা সামারস্ল্যাম নিয়ে বেশি ইন্টারেস্ট দেখাতাম না। আর ট্রিপল এইচের ওপর থেকে যেটুকু ফাটাছেড়া বিশ্বাস ছিল সেটুকুও চলে যেত। তো এটা দিয়ে বলতে পারো যে ট্রিপল এইচের মোটামুটি একটা কামব্যাক হয়ে গেছে, যে না, আমরা এই টাকলাকে 10 বারের মধ্যে কম করে হলেও 2 বার বিশ্বাস করতে পারবো, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। আর আজকের ভিডিওতে এই সামারস্ল্যাম রিগার্ডিং এই বেশ কয়েকটা ইন্টারেস্টিং স্টোরি নিয়ে কথা বলবো, কয়েকটা ইন্টারেস্টিং নিউজ নিয়ে কথা বলবো। আর নাইট ওয়ান নিয়ে তো অবশ্যই কথা বলতে হবে। নাইট ওয়ানে তো আমরা অনেক বড় বড় জিনিস পেয়েছি। নাইট টু সত্যি বড় সড়ো ধামাকা করেছে, কিন্তু নাইট ওয়ানও কোনো দিক দিয়ে কম যায় না। তো সবার প্রথমে ব্রক লেসনারের রিটার্নটা নিয়ে কথা বলা যাক। তো আমরা কি দেখতে পাই, সামারস্ল্যাম শেষ হয়ে যাওয়ার পর বিগি, তারপরে আরও যে সমস্ত কয়েকজন 3জন অফিসিয়াল ছিল তাদের সাথে ট্রিপল এইচের একটা ছোট্টখাটো ইন্টারভিউ হয়, যেমনটা আমরা প্রত্যেকবার দেখে থাকি। তো সেইখানে ট্রিপল এইচ এইটা রিভিল করে যে ব্রকের রিটার্নের পেছনে জন সিনার অনেক বড় হাত রয়েছে। জন সিনা তার একটা উইশ লিস্ট দিয়েছিল আমাদেরকে, যেখানে সে রিটায়ারমেন্ট ট্যুরে কাকে কাকে ফেস করতে চায় তাদের নাম দিয়েছিল, যেমন হচ্ছে র্যান্ডি অর্টন, সিএম পাঙ্ক। আমরা র্যান্ডি অর্টন আর সিএম পাঙ্কের সাথে জন সিনার পরপরই ম্যাচ দেখতে পেয়ে যাই। আর ব্রক লেসনারকে বিশেষ করে জন সিনা রেকমেন্ড করেছিল যে একে তো আমার চাই, একে আনতেই হবে, আমি এর সাথে একবার হলেও অন্তত শেষ ম্যাচ রেসল করতে চাই। আর সেই জন্য এটাকে এত বেশি বড় করে দেখা হয়েছে আর তোড়জোড় করা হয়েছে। আর ট্রিপল এইচ ফাইনালি ব্রক লেসনারকে নিয়ে চলে এসছে। এবার আমরা জন সিনা ভার্সেস ব্রক লেসনার দেখতে পাবো, ঠিক 2012 সালের মতো। আর এই উইশ লিস্ট বলতে মনে পড়লো, দুদিন আগেই আমি তোমাদেরকে বলেছি যে জন সিনা বলেছে যে সে অন্তত একবার হলেও শেষবারের মতো রকের সাথে ম্যাচ লড়তে চায়। তাহলে কি আমরা রক ভার্সেস জন সিনাও দেখতে পাবো? কারণ দেখতে গেলে ব্রকের থেকে রকের চান্সটা কম লাগছে। ব্রক তো রিয়েল লাইফ ফাইটার, ও তো যখন তখন রেডি হয়ে যাবে লড়ার জন্য, আর এখন তো রেডি হয়েও গেছে। কিন্তু রক হচ্ছে একজন হলিউড অ্যাক্টর, ওর পক্ষে মুশকিল লাগছে। এমনিতেই একটা ম্যাচ করতে চায় না, তার উপরে যদি জন সিনার সাথেও ম্যাচ লড়তে হয় তাহলে ওইটা তো একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো রকের কেসটা বলা যাচ্ছে না যে হবে কিনা। আর তার উপরে রক যেভাবে ট্রিপল এইচের উপর রেগে রয়েছে, মনে তো হয় না এত সহজে আমরা রকের দেখা পাবো। আর তার উপরে ট্রিপল এইচের ভাই চালাকি কি বলবো, এখানে ক্রাউড চ্যান্ট করছিল উই ওয়ান্ট ক্রস, মানে আমরা ক্যারিয়ান ক্রসকে দেখতে চাই। ক্যারিয়ান ক্রসের সাথে নাইট ওয়ানে কী হয়েছে সে তো আমরা দেখেই নিয়েছি। এবার বলতে পারি যে ক্যারিয়ান ক্রসের পুশ পুরোপুরি শেষ হয়ে গেছে, আর কোনো রকম আশা নেই। ট্রিপল এইচ ডিস্ট্রয় করেই দিয়েছে ক্যারিয়ান ক্রসকে। তো সবাই উই ওয়ান্ট ক্রস চ্যান্ট করছে, কিন্তু ট্রিপল এইচ চালাকি করে কি বলে যে আচ্ছা তোমরা উই ওয়ান্ট ব্রক বলছো, তো তোমাদের তো আমি ব্রককে দিয়ে দিয়েছি। মানে ক্রস আর ব্রকের মধ্যে কত বেশি পার্থক্য। ট্রিপল এইচ এখানে পুরোটা ঘুরিয়ে ক্রসকে ব্রক করে দিয়েছে আর একটু নাম কিনতে চাইছে। আর শুধু ক্যারিয়ান ক্রস নয়, এখানে এলএ নাইটের জন্য আমরা খুবই তাগড়াই সাপোর্ট দেখতে পাই, কারণ তোমরা তো জানোই এলএ নাইট সামারস্ল্যামেতে কোনো ম্যাচই পায়নি। তো এটাও খুব খারাপ জিনিস। সামারস্ল্যামেতে এলএ নাইট, বেলি, এদের মতো স্টার, মানে এইরকম স্টাররাও ম্যাচ পায়নি। তো এটা সত্যি ভাববার বিষয়। কিন্তু ট্রিপল এইচের হাবভাব দিয়ে এটা পরিষ্কার যে তার যেটা ইচ্ছা সে সেটাই করবে। ক্যারিয়ান ক্রসকে আমরা যতই পারে করি না কেন, কোনো দরকার নেই। আমরা অস্টিন থিওরিকে ওপরে উঠতে দেখতে চেয়েছিলাম, ড্রু ম্যাকিন্টায়ারের ভালো বুকিং চেয়েছিলাম, র্যান্ডি অর্টনের ভালো বুকিং চেয়েছিলাম, কিন্তু ট্রিপল এইচ বলছে আচ্ছা তোরা এদেরকে ভালো করে দেখতে চাস তো নে, এদেরকে আমি ডিস্ট্রয় করে দেবো। আমার যাদেরকে পছন্দ আমি তাদেরকেই শুধুমাত্র পুশ করবো, তোদের যা করার আছে করে নে, আমার কিছু যায় আসে না। তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, R-Truth যখন রিলিজ হয়েছিল তখন কীরকম পরিবেশ হয়ে গেছিলো। তো ট্রিপল এইচ পরিবেশকে থাকানোর জন্য R-Truthকে নিয়ে আসে। আর আমি বলেছিলাম যে R-Truthকে যেরমভাবে নিয়ে এসছে ডাব্লিউডব্লিউইর খুব একটা তো ইচ্ছা নেই, মানে ট্রিপল এইচের R-Truthকে নিয়ে আসার খুব একটা ইচ্ছা ছিল না, বাধ্য হয়ে তাকে আনতে হয়েছে। তো ধীরে ধীরে আমরা দেখতে পাবো যে R-Truthকে প্রথমে তো ইউজ করবে, তারপর ধীরে ধীরে তার ইউজ কমে যাবে আর তাকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে। আর আমরা কি দেখতে পেলাম, এখন R-Truth প্রায় সরে গেছে, R-Truth আর নেই, এখন আমরা তাকে আর দেখতেও পাই না। তো এটাই হচ্ছে টাকলু স্ট্র্যাটেজি। এইভাবেই সে বুদ্ধি করে তার অপছন্দের সুপারস্টারদের ধীরে ধীরে সরিয়ে দেয়। এবার আমরা
ক্যারিয়ান ক্রসের সাথেও সেটাই দেখতে পাবো। আর তোমরা তো আজকে নেওমির এন্ট্রান্সের সময় একজনকে গিটার বাজাতে দেখেছিলে, তো যে গিটার বাজাচ্ছিল ওটা হচ্ছে নেওমির নিজের বাবা। নেওমির নিজের বাবা তার এত ভালো একটা মোমেন্টে তার সঙ্গ দিয়েছে এন্ট্রান্সে। আর সামনেই হতে চলেছে ক্ল্যাশ ইন প্যারিস, আর ক্ল্যাশ ইন প্যারিস হওয়ার আগে 3টে স্ম্যাকডাউনে জন সিনাকে অফিসিয়াল করা হয়েছে, 8ই আগস্ট, 22শে আগস্ট আর 29শে আগস্ট। তো এবারে তো জন সিনার ব্রক লেসনারের সাথে রাইভালরি চলবে, তো আমরা ওই কয়টা 3টে শোয়ের মধ্যে কম করে হলো 2টো শোতে তো আমরা ব্রক লেসনারকে এক্সপেক্ট করতেই পারি। আমরা এটা আশা করতেই পারি যে জন সিনার সাথে আমরা ব্রক লেসনারকেও দেখতে পাবো। আর এটা যেহেতু স্ম্যাকডাউনে চলবে, তো বলবো স্ম্যাকডাউনের যে হাল এত বেশি খারাপ হয়ে গেছে সেটাও ভালো হবে, কারণ আমরা জন সিনার, ব্রক লেসনার আর কোডি রোডস 3জনকেই স্ম্যাকডাউনেতে দেখতে পাবো। আর তাছাড়া আমরা কালকের মানডে নাইট ড্র দেখতে পাবো, তো কালকের মানডে নাইট ড্রতেও এদেরকে আমরা এক্সপেক্ট করছি। তো রতেও হয়তো জন সিনা, ব্রক লেসনার আসতে পারে। আর আমরা যে উই ওয়ান্ট ক্রস দেখতে পেলাম, এটা সত্যিই একটা সিরিয়াস ম্যাটার হতে পারে, কারণ ইউটিউবেতে স্যামিজেন যে ক্যারিয়ান ক্রসকে হারিয়ে দিচ্ছে সেটা লাইকের থেকে ডিসলাইকই বেশি পেয়েছে। 62% ডিসলাইক পেয়েছিল তখন, মানে কালকেরে, তো আজকের তো এটা আরও বেশি বেড়ে গেছে। আর এবার নাইট ওয়ানের মেন ইভেন্ট নিয়ে কথা বলা যাক, যে সারপ্রাইজটা আমরা প্রায় আগে থেকে প্রেডিক্ট করে ফেলেছিলাম। সেথ রলিন্সের কোনো রকম ইনজুরি হয়নি, সে একদম ঠিক আছে। সিএম পাঙ্ক গান্তারকে হারিয়ে দেয়, তারপরে সেথ রলিন্স আসে আর তাকে হারিয়ে মানে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে সে নতুন চ্যাম্পিয়ন হয়ে যায়। আর আমি তোমাদের সামারস্ল্যাম শুরু হওয়ার আগে শেষ ভিডিওতে বলেছিলাম যে সেথ রলিন্সের এমআরআই স্ক্যান হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, যেটা থেকে আমার পুরোপুরি কনফার্ম হয়ে যাচ্ছে যে সেথ রলিন্স নাটক করছে, সে ইনজয়ার্ড নয়। আর তাকে আমরা ডেফিনেটলি সামারস্ল্যামেতে দেখতে পাবো, নাইট ওয়ান হোক কিংবা নাইট টু, সে আসবেই আসবে। আর আমার তো মনে হয়েছিল যে সে সিএম পাঙ্কের এগেনস্টেই আসতে চলেছে, কারণ সেথ রলিন্স বলে দিয়েছিল যে যতদিন আমার নিঃশ্বাস চলছে ততদিন আমি এই মানুষটাকে শান্তিতে বাঁচতে দেবো না এই কোম্পানিতে। আর এবার রোমানের ম্যাচটা নিয়ে কথা বলা যাক, এটা একটু কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে যে রোমান তো ব্রেক নিচ্ছে, তাহলে এটা কি হলো? এখানে আমরা দেখতে পেলাম যে রোমানের টিম জিতে গেল, আর জিতে যাওয়ার পর কোনো রকম অ্যাটাকই দেখতে পেলাম না। তো এবারে তাহলে কি হতে চলেছে? রোমান রেন্স ম্যাচ জিতে গেল আর তারপরে সে ব্রেক নিয়ে নেবে, এটা তো কোনো দিক দিয়ে সেন্স বানাচ্ছে না। তাহলে হবেটা কি? তো মেবি এটা হতে পারে যে আমরা আগেরবার যেমন দেখতে পেয়েছিলাম রেসলম্যানিয়ার পরের রতে জোরদার অ্যাটাক হয়ে যায়, যার ফলে রোমান টাইম অফ নিয়ে নেয়। তো কালকের মানডে নাইট ড্রতে তোমরা রোমানকে এক্সপেক্ট ডেফিনেটলি করো, হয়তো রোমান আসবে আর কিছু একটা অ্যাঙ্গেল দেখতে পাবো। কিন্তু এই সব কিছু না করে যদি রোমান হঠাৎ করে গায়েব হয়ে যায়, তবে সেটা খুবই আজব লাগবে। আর তোমাদেরকে বলে দিই যে এই যে সামারস্ল্যামের ম্যাচটা ছিল, এখানে যে উসোকে পুশ করা হয়েছে, যে উসোকে রোমানকে দিয়ে পুশ করা হয়েছে, কারণ আমরা কি দেখেছি, রোমান একটা মাত্র সুপারম্যান পাঞ্চ লেগেছে পুরো ম্যাচটা যে উসোই বেশিরভাগ সময় লড়েছে। আর লাস্টের দিকে কী ছিল, লাস্টের দিকে আমাদেরকে এমনটা দেখানো হয়েছে যে রোমান তো স্পিয়ার খেয়ে পড়ে গেছে, এবার ব্রনসন রিড সুনামি লাগাবে, যে উসো ছিল সেই জন্য রোমান বেঁচে গেল, না হলে স্পিয়ার আর সুনামি খেয়ে পিন হয়ে যেত। রোমান স্পিয়ার খেয়ে পড়ে গেল, তারপর যে উসো সেই সুযোগ নিয়ে একটা গরিবের স্পিয়ার লাগায়, ওটা তো ক্রস বডি ছিল, ওটা স্পিয়ার ছিল না। আর তারপর ব্রনসন রিডকে একটা স্পিয়ার আর একটা স্ল্যাশ লাগিয়ে ওই ম্যাচটা জিতে যায়। তো এখানে জেউসোকে খুব ভালোভাবে পুশ করা হয়েছে রোমান রেন্সকে দিয়ে, মানে ডাব্লিউডব্লিউই এটা ঠিক করে নিয়েছে টাকলু আমাদের, যে ফ্যান্সরা জেউসোকে যতই বেশি হেট করুক, সে জেউসোকে পরবর্তী রোমান রেন্স বানিয়ে ছাড়বে। কোডি হবে পরবর্তী জন সিনা আর জেউস হবে পরবর্তী রোমান রেন্স। আর আজকের আমরা যে জন সিনা ভার্সেস কোডি রোডসের মধ্যে ম্যাচ দেখতে পেয়েছিলাম, এটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচেস অফ অল টাইমের মধ্যে পড়ে। আমার কাছে এই ম্যাচটার ভ্যালু সেই হাল্ক হগান ভার্সেস দ্য রক ভার্সেস দ্য জন সিনা এরকম টাইপেরই বলতে পারো, কারণ এটা ফেস ভার্সেস ফেসের মধ্যে ম্যাচ ছিল, আর এটা পার্সিং দ্য টর্চ মোমেন্ট ছিল। পুরনো ফেস নতুন ফেসকে ওভার করে দিয়ে যাচ্ছে, আর এই ম্যাচের মধ্যে আমরা কোনো রকম চিটিং দেখতেই পাইনি, একদম ক্লিয়ার ম্যাচ হয়েছে। আর এটা ছিল একটা স্ট্রিট ফাইট ম্যাচ, তো এইটা এক্সট্রিম লেভেলে গেছে। এখানে রেসলিং তো খুবই ভালো ছিল, জন সিনাকে দেখে মনেই হয় না যে তার রিটায়ারমেন্ট ট্যুর চলছে। আর ডেফিনেটলি এটাকে যদি আমাকে রেট করতে বলো, আমি 5 স্টারের মধ্যে আরামসে 7খানা স্টার তো দিয়েই দেবো এটাকে। আমার তো খুবই পছন্দ হয়েছে, মানে আমি যে এই ম্যাচটা দেখতে পেয়েছি এটাই আমার ভাগ্য ভালো। আমি হাল্ক হগান ভার্সেস রক তো লাইভ দেখতে পারিনি, তখন তো আমি জন্মাইনি, কিন্তু আমি জন সিনা ভার্সেস রক দেখেছি, আর আমি জন সিনা ভার্সেস কোডি রোডসও দেখেছি। আর জনসনের কাছে এখন টাইটেল নেই, জনসনের এটা শেষ ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ রান ছিল যেটা শেষ হয়ে গেছে, আর জনসন এখন ফেস হয়ে গেছে। তো জনসন এরপর থেকে যে কটা ম্যাচেস রেসেল করবে প্রত্যেকটাই হবে আনপ্রেডিক্টেবল। এই যে ব্রক লেসনার ভার্সেস জনসনের ম্যাচটা আছে, এটাও কিন্তু আনপ্রেডিক্টেবল। ব্রক লেসনার রিটার্ন করেছে, মানে এর মানে এই নয় যে জন সিনা হেরে যাবে ম্যাচটা। আমরা 2012 সালে কি দেখতে পেয়েছিলাম, ব্রক রিটার্ন করেছিল, আমরা তো ভেবেই নিয়েছিলাম যে না, কোনো চান্সই নেই এখানে জন সিনার জেতার, কিন্তু এক্সট্রিম রুলসে ব্রক লেসনারের রিটার্নের পর প্রথম ম্যাচে জন সিনা তাকে হারিয়ে দেয়।
আর তারপর এটাও আলাদা কথা যে সামার স্ল্যামেতে ব্রক লেসনার জন সিনাকে একদম ডিস্ট্রয় করে দিয়েছিল, 15-16খানা জার্মান সুপ্লেক্স লাগিয়েছিল, তো সেরকমই কিছু হয়তো আমরা দেখতে পেতে পারি। এবার আমি এটা দেখতে চাই যে ক্ল্যাশ ইন প্যারিসে সম্ভবত এদের মধ্যে ম্যাচ হবে, তো আমরা কোন ম্যাচটা দেখতে পাই, 2012 সালের এক্সট্রিম রুলসের ম্যাচটা নাকি 2012 সালের সামার স্ল্যামের ম্যাচটা। তবে ডেফিনেটলি কনফার্ম যে এবারে জন সিনার যে রিটায়ারমেন্ট ট্যুরটা আছে তার জার্নিটা কিন্তু খুবই ভালো হতে চলেছে। আর ডেফিনেটলি বলতে পারো যে রেসলমেনিয়ার যে বড়, আমরা রেসলমেনিয়াকে এত বড় শো ভাবি, এখন শুধুমাত্র রেসলমেনিয়া নয়, সামার স্ল্যামও চলে এসছে, আমরা সামার স্ল্যামকেও এখন রেসলমেনিয়ার মতো দেখবো। আর এই বছরে যে আমরা রেসলমেনিয়া থেকে যে ট্রমাটা পেয়েছিলাম রেসলিং ফ্যানরা, সেই ট্রমা থেকে সামার স্ল্যাম আমাদেরকে বের করে এনেছে নিঃসন্দেহে। আর এবার থেকে আমাদের সামার স্ল্যামের থেকেও বড় বড় জিনিস আমরা এক্সপেক্ট করব, কিন্তু সব কিছুর পেছনে তো টাকলুই রয়েছে। এটা জরুরি নয় যে এই বছর আমরা ভালো কিছু দেখতে পেয়েছি মানে পরের বছরও দেখতে পাবো। এবছর তো প্রথম বছর ছিল, তাই ভালো জিনিস তো আমাদের দেখতে পেতেই হতো, কিন্তু আমাদের টাকলু হয়তো জীবনে কোনোদিন শুধরাবে না। আর সিএম পাঙ্কের ওয়ার্ল্ড টাইটেল রেনটা খুবই ছোট ছিল, কিন্তু তার সত্ত্বেও সিএম পাঙ্ক প্রথম এমন রেসলার হয়ে গেছে যে এইডাব্লিউতে গিয়ে প্রথমে এইডাব্লিউ চ্যাম্পিয়নশিপ জেতে, তারপর এইডাব্লিউ থেকে ডাব্লিউডাব্লিউতে গিয়ে ডাব্লিউডাব্লিউতে এসে ডাব্লিউডাব্লিউর ওয়ার্ল্ড টাইটেল জেতে। এটাকে তোমরা একটা রেকর্ড বলতে পারো, কিন্তু এটাকে অন্যভাবেও দেখতে পেতে পারি। এই কাজটা এর আগেও দুজন সুপারস্টার করেছে, সে হচ্ছে ক্রিস জেরিকো আর ডিন অ্যামব্রোস, কিন্তু তারা ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে থাকা অবস্থায় তারা চ্যাম্পিয়নশিপ জিতেছিল, আর তখন এইডাব্লিউ কোম্পানি চালুও হয়নি। তারপরে এইডাব্লিউ কোম্পানি শুরু হয়, ক্রিস জেরিকো আর ডিন অ্যামব্রোস দুজনেই চলে যায় এইডাব্লিউতে, আর তারপরে তারা ওয়ার্ল্ড টাইটেল জেতে। তো এটা পার্থক্য এটাই যে ওরা আগে ডাব্লিউডাব্লিউতে ছিল, ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ জেতে, তারপর এইডাব্লিউতে গিয়ে এইডাব্লিউ চ্যাম্পিয়নশিপ জেতে। আর সিএম পাঙ্ক প্রথমে এইডাব্লিউতে ছিল, সেখানে চ্যাম্পিয়ন হয়, আর তারপর ডাব্লিউডাব্লিউতে এসে চ্যাম্পিয়ন হয়। তো দেখতে গেলে সিএম পাঙ্কই এই ক্যাটাগরিতে প্রথম পড়ে। আর কোডি রোডসকে তোমরা অনেকে ভাববে, কিন্তু কোডি রোডস এইডাব্লিউতে কখনো ওয়ার্ল্ড টাইটেল জেতেইনি। আর সিএম পাঙ্ক হেরে যাওয়াতে আমরা খুবই অনেকে কষ্ট পেয়েছি, কিন্তু ড্রু ম্যাকিন্টায়ার তো একদম কষ্ট পায়নি। ড্রু ম্যাকিন্টায়ারের ফ্যান্স আর ড্রু ম্যাকিন্টায়ার তো খুবই খুশি। ড্রু ম্যাকিন্টায়ার তো এখানে রিপ্লাই দিয়ে দিয়েছে যে কার্মা ইজ দ্য বিচ, মানে কর্মফল তো ভোগ করতেই হবে তোমাকে। আর আমরা কি দেখতে পেয়েছিলাম, আমরা 2024 সালের রেসলমেনিয়াতে এটাই তো দেখতে পেয়েছিলাম যে সিএম পাঙ্কের জন্য ড্রু ম্যাকিন্টায়ারের টাইটেল রেন শেষ হয়ে যায়। ওটা মোটামুটি চলেছিল 5 মিনিট 46 সেকেন্ড, আর সিএম পাঙ্কের টাইটেল রেনটা ড্রু ম্যাকিন্টায়ারের থেকে 36 সেকেন্ডের কম। এখানে সিএম পাঙ্কের টাইটেল রেন 5 মিনিট 10 সেকেন্ড। তো এখানে তো এবার ড্রু ম্যাকিন্টায়ার বলবে যে আমি তো তাও তোর থেকে 36 সেকেন্ড বেশি চ্যাম্পিয়ন ছিলাম, তুই তো সেটাও পারলি না। তো সিএম পাঙ্কের সাথে মানে ড্রুয়ের সাথে যেটা সিএম পাঙ্ক করেছিল সেই একই জিনিস সিএম পাঙ্কের সাথে হয়ে গেল। ড্রুয়ের ওপর মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন হয়েছিল সিএম পাঙ্কের জন্য, আর তারপরে ড্রু ম্যাকিন্টায়ার মানি ইন দ্য ব্যাংক যখন নিজে জিতলো সেটাও ক্যাশ ইন ফেল করে দেয় সিএম পাঙ্ক। তো বদলা কোথাও না কোথাও নেওয়া হয়েই গেছে। আর বদলা শুধু এখানেই হয়নি, 2008 সাল কিংবা 9 সাল হবে তার এক্সট্রিম রুলসে আমরা জেফ হার্ডির সাথেও এরকমই দেখতে পেয়েছিলাম। সিএম পাঙ্ক তখন হিল ছিল, মানি ইন দ্য ব্যাংক তার কাছেও ছিল, আর জেফ হার্ডি একটা ল্যাডার ম্যাচ লড়ে যেখানে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আর তারপরেই সিএম পাঙ্ক এসে তাকে একেবারে মানে খুব বাজেভাবে হারিয়ে দেয়, আর জেফ হার্ডির পুরো মোমেন্ট খারাপ করে দিয়ে তার থেকে সব কিছু কেড়ে নিয়ে শান্ত করে দেয়। তো অনেকে বলছে যে এটারও বদলা নেওয়া হয়ে গেছে। সিএম পাঙ্ক যেমন মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস নিয়ে জেফ হার্ডির সাথে খারাপ করেছিল, তেমনি সেথ রলিন্স সিএম পাঙ্কের সাথে খারাপ করলো। তো সব দিক দিয়েই অনেক বছর পর হলেও একটা বদলা নেওয়া হয়ে গেছে। আর বলতে হয় যে সিএম পাঙ্ক অনেক বছর পর হলেও তার কর্মফল ভোগ করছে। তবে কালকের মানডে নাইট ড্র দেখার মতো হবে। সেথ রলিন্স কালকের পুরো অরা নিয়ে রতে এন্ট্রি নেবে, চ্যাম্পিয়নশিপ আর তার ওরাকেল টিম। আর সেথ রলিন্সের তো ফ্যান ফলোয়িং খুবই ভালো, ফ্যান সাপোর্ট তাকে খুব ভালো করে। সেথ রলিন্স এমন একজন হিল যাকে দেখে মনেই হয় না যে সে হিল, তার পুরনো ক্যারেক্টারটাই এখনও কন্টিনিউ চলছে। সে ক্রাউডের সাথে ভালো ইন্টারাক্ট করতে পারে, ক্রাউডের সাথে বেশ ভালো মিলে জুলে যেতে পারে, আর ক্রাউডে তাকে খুব সাপোর্ট করে। তো পুরনো ক্যারেক্টার কিন্তু কাজ হচ্ছে হিলের মতো, আর ক্রাউড তাকে জোরদার সাপোর্টও করছে। তো কালকের দেখার মতো হবে। আর তাছাড়া কালকের রোমান আসতে পারে, ব্রক আর জন সিনা দুজনেরই দেখা মেবি মিলতেও পারে, নাও মিলতে পারে, ওটা তো জানি না। ব্রক আর জন সিনার চান্স হয়তো কম আছে, ওটা আমরা একেবারে হয়তো স্ম্যাকডাউনেতেই দেখতে পেতে পারি, কিন্তু রোমান হয়তো আসবে কালকের রতে। আর শেষমেশ ফ্যান্সরা এখনও সিএম পাঙ্কের কাঁধে ওয়ার্ল্ড টাইটেল দেখতে চায়। আর এখন সেথ রলিন্সের জন্য তো ওয়ার্ল্ড টাইটেল চলে গেল, কিন্তু ভবিষ্যতে সিএম পাঙ্কের রিটায়ারমেন্টের আগে অন্তত একবার আমরা সিএম পাঙ্কের কাঁধে মেবি ওয়ার্ল্ড টাইটেল আবার দেখতে পাবো। হয়তো আমরা পরের বছরই এটা দেখতে পেয়ে যেতে পারি, সিএম পাঙ্ক একদিন আবার চ্যাম্পিয়ন হবে। তো চলো গাইজ, এই ছিল আজকে নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দাও, ভিডিওটাকে শেয়ারও করতে ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে ডাব্লিউডাব্লিউর পরের একটা নিউজ ভিডিওতে।